গতকালের ক্লাসে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব সম্বন্ধে প্রথম যে কনসেপ্টটা শিখেছিলাম সেটা ছিল এরকম যে P is equals to 1/3 rho V RMS স্কয়ার, যেখানে পিটা ছিল প্রেসার বা গ্যাসের চাপ, রোটা ছিল গ্যাসের ঘনত্ব, আর VRMS ছিল গ্যাসের অণুর গড় বর্গবেগের বর্গমূল। আর আমি বলেছিলাম যে এই সূত্রটা হচ্ছে তোমার প্রথম সূত্র এবং ইম্পর্টেন্ট সূত্র, যেটা তোমাকে মনে রাখতে হবে। আরেকটা দ্বিতীয় সূত্রের কথা বলেছিলাম, সেটা ছিল এরকম V RMS এর স্কয়ার প্রপোর্শনাল টু T। এটা সম্বন্ধে ইন ডিটেলস আজকের ক্লাসে আমরা বলবো। তো এই দুটো ইনফরমেশন আমার হাতে আছে। আর আমি কি বলেছিলাম যে দুরকম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব, একটা হচ্ছে নিউটনস ফোর্স মডেল আর এনার্জি মডেল, আর আরেকটা বলেছিলাম যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ আর ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পুরো বিষয়বস্তুটাকে দেখব। অর্থাৎ কখনো মাইক্রোস্কোপিক স্টেট থেকে ম্যাক্রোস্কোপিক স্টেটের দিকে মুভ করব, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে শিফট করব, আবার কখনো ম্যাক্রোস্কোপিক স্টেট থেকে মাইক্রোস্কোপিক স্টেটের দিকে শিফট করব। এই দুটো পয়েন্ট অফ ভিউকে টার্গেট রেখে পড়ার চেষ্টা করবে, দেখবে বুঝতে অনেক সুবিধা হবে। আজকে যেটা পড়ব, এখানে দেখো এই যে P is equals to 1/3 rho VRMS স্কয়ার, এই কনসেপ্টটা যে আমরা এনেছি, এই কনসেপ্টটা কিন্তু মূলত নিউটনস ফোর্স মডেলের কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা ডিরাইভ করেছিলাম। তাহলে নিউটনস ফোর্স মডেলের কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করে নিয়েছি। এরপরের কনসেপ্ট যেটা আসছে সেটা হচ্ছে তোমার এনার্জি মডেল। তাহলে দেখা যাক এনার্জি মডেলকে ইউজ করে আমরা কোনো ইনফরমেশন এখান থেকে বের করতে পারি কিনা। গ্যাসের অণুর গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল অফ গ্যাস। এক্ষেত্রে আমরা অলরেডি আগে বলে নিয়েছি যে একটা সংস্থার মধ্যে তিনটে ফরম্যাট আছে, যে তিনটে ফরম্যাটে এনার্জি স্টোর হয়। তার মধ্যে মেকানিক্সে আমরা দুটো কনসেপ্ট শিখে নিয়েছিলাম, একটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি। এই দুটো কনসেপ্ট আমরা শিখে নিয়েছিলাম। তো আমরা যেহেতু আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো রকম কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, অর্থাৎ তার কোনো রকম কোনো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি নেই। যদি বুঝতে না পারো তাহলে সংস্থার যে স্থিতিশক্তির পরিমাণের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবে। এরপর আসি, তাহলে একটা গ্যাসের অভ্যন্তরীণ যে মোট শক্তি, সেই শক্তিটা কি আকারে থাকে? কেবলমাত্র গতিশক্তি আকারে থাকে। সেই জন্য আমরা কেবলমাত্র গতিশক্তি নিয়ে এখানে পড়ব। সিস্টেম অফ পার্টিকেল আমরা বলেছিলাম। সিস্টেম অফ পার্টিকেল বলতে গিয়ে সিস্টেম অফ পার্টিকেলের মোট যে গতিশক্তির পরিমাণ একটা সংস্থার, সেই গতিশক্তির পরিমাণ বলেছিলাম যে ওই সংস্থার অন্তর্গত যতগুলো কণা আছে, প্রতিটা কণার গতিশক্তির যোগফলের সঙ্গে সমান। যদি n সংখ্যক কণা থাকে তাহলে হবে এরকম। তাহলে আমরা বলেছিলাম যে সিস্টেম অফ পার্টিকেল তিনটি স্টেটে থাকতে পারে, একটা হচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস। তাহলে আমরা গ্যাসিয়াস সিস্টেম নিয়ে কাজ করছি, অর্থাৎ গ্যাস হচ্ছে একটা সিস্টেম অফ পার্টিকেল। তার মানে সিস্টেম অফ পার্টিকেল যদি হয় তাহলে এই সূত্রটা ওর ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াবে? EK is equals to epsilon 1 plus epsilon 2 plus dot 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 epsilon n। epsilon n টা কি? n তম কণার গতিশক্তির পরিমাণ।
হয়েছে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা বললাম যে একটা কণার মধ্যে যে শক্তিটা থাকে সেই শক্তিটা কেবলমাত্র গতিশক্তি। তার মানে এই কাইনেটিক এনার্জির জায়গায় আমি মোট শক্তির পরিমাণ বলতে পারি। কারণ কি? কারণ ওই সিস্টেমটার কাইনেটিক এনার্জির মোট পরিমাণটাই তো ওটা সিস্টেমটা টোটাল এনার্জি, কারণ সিস্টেমটার মধ্যে তো কোনো রকম কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। ক্লিয়ার? তাহলে এটা দাঁড়ালো এটা। নিউটনের ইকুয়েশন থেকে আমরা ওখানে ইনফরমেশন পেয়েছিলাম কি? গতিশক্তির সমীকরণ হাফ এম v1 স্কয়ার প্লাস হাফ এম v2 স্কয়ার প্লাস হাফ এম vn এর স্কয়ার। এখন দেখো আমরা vrms এর কি ডেফিনেশন বলেছিলাম, সেটা এরকম বলেছিলাম কেন দেখো, n ইনটু vrms এর স্কয়ার is equals to v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট 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 vn স্কয়ার। তাহলে এই সমীকরণটা যদি এখানে ব্যবহার করি কোন জায়গায় দেখো, পুরোটা থেকে হাফ এম কমন নিয়ে নাও, কি দাঁড়াচ্ছে v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস vn স্কয়ার। এই পার্টটা দেখো আর এই পার্টটা দেখো সেম দেখতে, তার মানে আমি পুরোটার পরিবর্তে আমি সাবস্টিটিউট করে এটা লিখতে পারি 1/2 m in vrms এর স্কয়ার। একটু ইকুয়েশনটা গুছিয়ে নেই, ইকুয়ালস টু n ইনটু হাফ m vrms এর স্কয়ার। কেন লিখলাম দেখো, এখানে এই যে পার্টটা লিখেছি এই পার্টটাকে বলছি এক একটা কণার গড় গতিশক্তি, এক একটা কণার। তাহলে সিস্টেমটার মধ্যে যদি n সংখ্যক পার্টিকেল থাকে তাহলে n সংখ্যক পার্টিকেলের মোট শক্তির পরিমাণ কত হবে, n ইনটু এপসাইলন ab, সেটাই হচ্ছে পরিমাণ। অর্থাৎ এখান থেকে আমি প্রথম যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে এরকম, E total is equals to n into half m v rms এর স্কয়ার। এটা হলো আমার শক্তি সম্পর্কে প্রথম ইকুয়েশন। এই ইকুয়েশনটা থেকেই দেখো আমরা একটা নতুন কনসেপ্ট বের করতে পারি। সেই নতুন কনসেপ্টটা কি, সেটা হচ্ছে যে আমি এরকম করে বলতে পারি হাফ এম ভি আরএমএস এর স্কয়ার, এটাকে আমরা কি বলেছিলাম এপসাইলন এভি, অর্থাৎ এক একটা কণার গড় গতিশক্তি। এপসাইলন এভি ইজ ইকুয়ালস টু ই টোটাল বাই ইন। এটা কি বলছে, এটা বলছে যে যে ওই সংস্থার মোট শক্তিকে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই সংস্থার মোট শক্তিকে যদি তার কণা সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, কণার গড় গতিশক্তি। এই জায়গাটা লক্ষ্য করো, হাফ এম ভিএন এর স্কয়ার, আর এখানটায় লক্ষ্য করো হাফ এম ভি আরএমএস এর স্কয়ার। এটা হলো এনতম কণার গতিশক্তি, আর এই যে টার্মটা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যে কোনো কণার গড় গতিশক্তি, গড়, এটা মাথায় রাখবো। এরপর আমি এক একটা কণার শক্তিটা থেকে সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বিহেভিয়ার কি হবে সেটা নিয়ে এক একটা কণা, এই যে দেখো এখানে লক্ষ্য করো, এখানে আমি কি করলাম যে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ এ আমরা শিফট করলাম। অর্থাৎ এক একটা কণার গতিশক্তি ধরে নিলাম
সেটাকে যোগ করলাম, যোগ করে আমি পুরো সিস্টেমটার শক্তির পরিমাণ বের করে নিলাম। এখন আমি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে প্রথমে একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা কি ছিল? P is equals to 1/3 rho v RMS এর স্কয়ার। এটাকে যদি একটু গুছিয়ে লেখা যায় সেটা দাঁড়াবে এরকম, 1/3 রো মানে কি হচ্ছে সিস্টেমটার টোটাল মাস বাই ওই সিস্টেমটার ভলিউম আয়তন ভি আরএমএস এর স্কয়ার। ভি কে দিয়ে গুণ করে নিচ্ছি, পাচ্ছি কি পিভি ইজ ইকুয়ালস টু 1/3 টোটাল মাস। আমি বলতে পারি এন সংখ্যক পার্টিকেল থাকলে এক একটা কণার মাস যদি এম হয় তাহলে এম ইন্টু এন ভি আরএমএস এর স্কয়ার। এটাকে একটু গুছিয়ে নেই, কেন গুছিয়ে নেব, এই যে এই স্ট্রাকচারটা আনতে যাচ্ছি 1/2 এম ভি আরএমএস এর স্কয়ার, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 এর 3 ইন্টু এন 1/2 এম ভি আরএমএস এর স্কয়ার। কি দাঁড়াচ্ছে তাহলে 2/3 এন এপসাইলন এভি। তাহলে এপসাইলন এভি ইজ ইকুয়ালস টু কি হবে 3/2 পিভি বাই এন। এটা একটা ইনফরমেশন পেয়ে গেছি। এবার এটাকে একটু গুছিয়ে নিই, কিরকম? আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি বাই এন। এখন অ্যাভোগাড্রো সংখ্যার কনসেপ্টটাকে যদি তুমি কাজে লাগাও সেটাকে এরকম করে বলতে পারি মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ইজ ইকুয়ালস টু কণা সংখ্যা। তো এখান থেকে কি বলতে পারি মোল সংখ্যা বাই কণা সংখ্যা ইজ ইকুয়ালস টু 1 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, কি দাঁড়াচ্ছে ইকুয়েশনটা ইকুয়ালস টু 3/2 n বাই ক্যাপিটাল N মানে আর টি বাই এন এপসাইলন অ্যাভারেজ। এটা কেন এটা মনে রাখতে হবে, এখানে দেখো এখানে আমরা ব্যবহার করেছি পিভি প্রেসার আর ভলিউম, আর এখানে দেওয়া আছে কেবলমাত্র টেম্পারেচার। এরপরে তোমরা একটা টার্ম কেমিস্ট্রিতেও শিখবে এবং ফিজিক্সে আমরা এক্ষুনি এটা ব্যবহার করছি, সেটা হচ্ছে যে বোলজম্যান ধ্রুবক। এটাকে কেবি দ্বারা প্রকাশ করি বা বোলজম্যান কনস্ট্যান্ট। কেবি ইজ ইকুয়ালস টু সার্বজনীন গ্যাস ধ্রুবক কে যদি তুমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি কেবি বা বোলজম্যান ধ্রুবকের মান পাবে। এই ইকুয়েশনটা লক্ষ্য করো, সার্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা আছে, অর্থাৎ এটাকে যদি গুছিয়ে লিখি কি ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 3/2 কেবি টি এপসাইলন এভি। আমি যেমন বলেছিলাম যে পি ইজ ইকুয়ালস টু 1/3 রো ভি আরএমএস স্কয়ার। এটা ছিল গ্যাসের গতিতত্ত্ব সম্বন্ধে প্রথম সিদ্ধান্ত এবং এটা খুব ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখতে বলেছিলাম। আর যদি এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট ইকুয়েশন বলো তাহলে এটা সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা। আমরা মেকানিক্সে কোন কণার গতিশক্তির পরিমাণ আমরা করেছি কি হাফ ইন্টু এম ভি স্কয়ার, অর্থাৎ ভি যদি জানি তার গতিশক্তির পরিমাণ বের করে নিতে পারবো। এখন এই ইকুয়েশনটার ইম্পর্টেন্স কোথায়, সেটা হচ্ছে যে তুমি যে গ্যাসিয়াস সিস্টেম নিয়ে কাজ করছো এই গ্যাসিয়াস সিস্টেমটার মধ্যে যে সমস্ত পার্টিকেল গুলো আছে সেই সমস্ত পার্টিকেল গুলোর ভেলোসিটি হচ্ছে যে তোমার র্যান্ডম কলিশন ঘটছে এবং কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডে তার ভেলোসিটি মান চেঞ্জ হচ্ছে এবং তাকে মেজার করাও কম্পারেটিভলি কঠিন। তাহলে ভি এর মান জেনে এপসাইলন এভি বের করাটা ওটা কমপ্লেক্স ব্যাপার। তাহলে এটাকে আমি অন্য অ্যাপ্রোচ দিয়ে ভাবতে পারি। দেখো এই ইকুয়েশনটা লক্ষ্য করো, কেবলমাত্র সিস্টেমটার টেম্পারেচার যদি জানি সেক্ষেত্রে ওই সিস্টেমটার এক একটা কণার গড় গতিশক্তির পরিমাণ কতটা হবে সেটা এই ইকুয়েশন থেকে আমরা নির্ণয় করে নিতে পারবো। আর কি
এপসাইলন এভির যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা ছিল এরকম, 1/2 m v rms স্কয়ার is equals to 3/2 kbt। এটা এটা কেটে গেল, এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো সেটা হচ্ছে যে v rms স্কয়ার is equals to m টা নিচে নেমে যাবে 3 kbt by small m। তাহলে এখান থেকে বললাম কি vrms is equals to root over of 3 kbt by m, অর্থাৎ vrms proportional to root over of t। গ্যাসের গতীয় তত্ত্বে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মানে খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই আমরা টেম্পারেচারের আসল কনসেপ্টটা শিখে নেব। আমরা এতদিন উষ্ণতা মানে জানি যে কোনো একটা অনুভূতি, এখন আমরা ব্যাপারটাকে এরকম করে ভাববো যে ধরো বলা হলো যে কোনো একটা সিস্টেমের উষ্ণতা বা টেম্পারেচার খুবই বেশি, তার মানে কি মনে মনে আমাকে ভেবে নিতে হবে যে ওই সিস্টেমটার মধ্যে যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলো অনেক জোরে মুভমেন্ট করছে, মানে তার ভেলোসিটি হাই। এই যে ইকুয়েশনটা, টি বেশি হলে ভি বেশি হবে। টেম্পারেচার যদি কম হয় তাহলে কি হবে, তার ভেলোসিটি কম হবে। আর এখানে যে টেম্পারেচার নিয়ে কথা বলছি সেই টেম্পারেচারটা মাথায় রাখবে, এটা হচ্ছে তোমার কেলভিন টেম্পারেচার। তাহলে টি টেন্ডস টু 0, টি যদি 0 এর দিকে মুভ করে তাহলে ভি এর মান কি হবে, টেন্ডস টু 0 এর দিকে মুভ করবে, অর্থাৎ 0 কেলভিনের দিকে যত যাবে তত কণাগুলো কি হবে, স্থির হতে থাকবে। এই ইকুয়েশনটাই আমাকে টেম্পারেচার সম্বন্ধে প্রপার আইডিয়া দেয়, এই জন্য এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট, সেই হিসেবে মাথায় রাখবে। এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে শক্তির কথা বলা হলো, তোমরা যদি রিজিড বডি ডাইনামিক্স পড়ো তাহলে দেখবে যে একটা সিস্টেমের মধ্যে যে টোটাল কাইনেটিক এনার্জি আছে সেই কাইনেটিক এনার্জিটা দুটো পার্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার ট্রান্সলেশনাল মোশনের জন্য কাইনেটিক এনার্জি, আরেকটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি ফর রোটেশনাল মোশন, ঘূর্ণনের জন্য। রিজিড বডির ক্ষেত্রে ধরো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে পৃথিবী যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন তার একটা গতিশক্তি আছে, সেটা হচ্ছে যে এটা। আর যখন পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে তার যে গতিশক্তিটা সেটা হচ্ছে এটা। তাহলে এই দুটো শক্তি মিলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে যে পৃথিবীর গতিশক্তি মোট। এখন আমরা যে কণা নিয়ে কাজ করছি সেই কণাটার একটা বিন্দু কণা, বিন্দুর কোন রকম কোনো আকার নেই, অর্থাৎ এর জড়তা ভ্রামক I, যেটা ইজ ইকুয়ালস টু m r স্কয়ার হয়, r টেন্ডস টু 0, অর্থাৎ জড়তা ভ্রামকের পরিমাণ 0, তার ফলে কি হয়, এর কোন রকম কোনো ঘূর্ণন গতিশক্তি থাকে না। তাহলে এই যে গতিশক্তির কথা বললাম সেটা কিসের জন্য হচ্ছে না, রৈখিক গতির জন্য। ঘূর্ণন গতির জন্য হয়, কিন্তু আমরা বিন্দু ভর ধরে নিয়েছি বলে এক্ষেত্রে কোন রকম কোনো ঘূর্ণন গতির জন্য গতিশক্তি নেই। তাহলে আমরা কি দেখলাম, নিউটনস ফোর্স মডেলকে কাজে লাগিয়ে আমরা বের করলাম পি, প্রেসার। নিউটন এনার্জি মডেলকে কাজে লাগিয়ে আমরা বের করলাম প্রতিটা কণার গড় গতিশক্তি, তাছাড়াও সংস্থার মোট শক্তির পরিমাণ, সেটা আমরা বের করলাম। তাহলে নিউটনের যে দুটো মডেল ছিল, ফোর্স মডেল আর এনার্জি মডেল, দুটো কনসেপ্টকে আমরা প্রপার ভাবে ইউটিলাইজ করে নিয়েছি। ম্যাক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকেও দেখেছি, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকেও আমরা ইনফরমেশন কালেক্ট করেছি। এমনকি এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এপসাইলন এভি প্রপোর্শনাল টু টি বা
ভি আরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার অফ টি। এই ইকুয়েশনগুলো আমরা বের করে নিয়েছি। তাহলে এখন পর্যন্ত আমার হাতে কি কি ইনফরমেশন আছে? প্রথম ইনফরমেশন যেটা আছে, এই যে আমার একটা গ্যাসিয়াস চেম্বার আছে এবং এই গ্যাসিয়াস চেম্বারটার মধ্যে বিভিন্ন যে গ্যাস পার্টিকেল গুলো আছে, সেই গ্যাস পার্টিকেল গুলো র্যান্ডমলি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ তার মোশনটা হচ্ছে র্যান্ডম মোশন। আর তার বেগের মান 0 থেকে অসীম যে কোনো মানের হতে পারে থিওরিটিক্যালি, কিন্তু দেখা গেছে যে কণার বেগ আলোর বেগের থেকে বেশি হয় না, তাই সর্বোচ্চ মান সি এর থেকে কমই থাকে। দ্বিতীয় যে কনসেপ্টটার কথা আমরা এখানে গুরুত্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার কলিশন বা সংঘর্ষ। সংঘর্ষ সম্বন্ধে অলরেডি আমরা বলে দিয়েছি যে সমান ভরের যদি দুটো বস্তু হয়, একজন যদি ইউ বেগে যায়, আরেকজন যদি ভি বেগে যায়, এবং তাদের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, সংঘর্ষের পর প্রথম কণাটার বেগ হয়ে যাবে ভি এবং দ্বিতীয় কণাটার বেগ হয়ে যাবে ইউ। অর্থাৎ সংঘর্ষের ফলে সমভরের কণার মধ্যে বেগের আদান প্রদান ঘটে। তাহলে সংঘর্ষ হচ্ছে এমন একটা কনসেপ্ট যার ফলে কি হবে, যে দুটো পার্টিকেলের মধ্যে বেগের আদান প্রদান ঘটবে। এই সংঘর্ষের একটা অ্যাডভান্টেজ বলি, দেখো ধরো তোমাকে একটা ধাতব পরিবাহী দেওয়া হয়েছে, সেই পরিবাহীর এক প্রান্ত তুমি কি করছো, উত্তপ্ত করছো, তো কিছুক্ষণ বাদে দেখবে যে এই পোর্শনটা গরম হয়ে গেছে। এখন যদি এটাকে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে ভাবা যায়, তো কিরকম করে ভাববো লক্ষ্য করো। আমরা কি জানি, টেম্পারেচার যত বাড়বে পার্টিকেলের ভেলোসিটি তত বাড়তে থাকবে। তাহলে এই সিস্টেমটার মধ্যে পার্টিকেল গুলো বন্ডিং আকারে আছে, দৃঢ়ভাবে যুক্ত পরস্পরের সাথে। টেম্পারেচার থাকার জন্য করবে কি, এরা ভাইব্রেট করবে। এখন টেম্পারেচার যত এই পোর্শনটায় বাড়বে, এখানকার কণাগুলো তত জোরে ভাইব্রেট করবে। জোরে ভাইব্রেট করার সময় পাশের কণাকে ধাক্কা মারবে, অর্থাৎ কলিশন ঘটবে। যখনই পাশের কণার সঙ্গে কলিশন ঘটবে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কি হবে, বেগের আদান প্রদান হবে, অর্থাৎ পাশের কণাটার বেগ বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পাওয়া মানে কি, এই পোর্শনটার টেম্পারেচার বৃদ্ধি পেয়ে গেল। এই আবার পাশের কোণায় ধাক্কা মারবে, এই পোর্শনটা টেম্পারেচার বৃদ্ধি পেয়ে গেল। এইভাবে আস্তে আস্তে দেখা যাবে যে এন্ড পয়েন্টে গিয়েও টেম্পারেচার বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে এই যে তাপের একটা জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হওয়া, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তাপের পরিবহন বা কন্ডাকশন অফ হিট। তাপের পরিবহন, দেখো তাপের পরিবহনের কনসেপ্টটা আমাদের ছিল, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে যে এরকম ঘটনা ঘটে, সেটা কেবলমাত্র কাইনেটিক থিওরি অফ গ্যাস এই কনসেপ্টটা থাকলেই তুমি এক্সপ্লেন করতে পারবে। ক্লিয়ার? তাহলে সংঘর্ষের ইম্পর্টেন্সটা বুঝতে পারলে। সংঘর্ষের ফলে কি হয়, যে ওই সংস্থার মধ্যে কণাগুলো নিজেদের মধ্যে বেগের আদান প্রদান ঘটে। ম্যাক্সওয়েল গ্যাসিয়াস সিস্টেমের উপর ইন ডিটেলসে স্টাডি করেছিলেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো স্টাডি করার পর তিনি কতগুলো সিদ্ধান্ত এখানে বলেছিলেন। কি কি সিদ্ধান্ত? তো সেই সিদ্ধান্তটা বোঝার আগে প্রথমে একটা ইকুয়েশন দেখে নিতে হবে। কি ইকুয়েশন? ইকুয়েশনটা তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখার দরকার নেই, কিন্তু এখান থেকে যে সিদ্ধান্তগুলো আমরা আসবো সেগুলো একটু মাথায় রাখবে, পরবর্তীকালে অনেক জায়গায় কনসেপ্টগুলো কাজে লাগবে। ইকুয়েশনটা হলো এরকম, n into v is equals to 4 pi n m by 2 pi kBT to the power 3 by 2 v square e to the power minus mv square by
টু কেবিটি, এটা একটা ইকুয়েশন দিয়েছিলেন যেখানে এনভি ইজ ইকুয়ালস টু ডিএন বাই ডিভি। এটা কি, যে একটা গ্যাসিয়াস সিস্টেমের মধ্যে তো বিভিন্ন পার্টিকেল বিভিন্ন ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তো ভি থেকে ভি প্লাস ডিভি এই ভেলোসিটির মধ্যে কতগুলো সংখ্যক পার্টিকেল পড়ে যাচ্ছে, ডিএন সংখ্যক পার্টিকেল। অর্থাৎ আমি বলতে পারি ডিএন সংখ্যক পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে ভি। এই এনভি ভার্সেস ভি এর যদি কার্ভ আঁকা হয়, সেই কার্ভটা দেখতে হবে এইরকম। তো চেষ্টা করবে এই কার্ভটা মনে রাখার। কার্ভটার ইম্পর্টেন্সটা কোথায়? প্রথমত এটা হচ্ছে যে এনভি ভার্সেস ভি। তো এনভি কে এরকম করে ভাবতে পারো যে নাম্বার অফ পার্টিকেলস। কাকে রিপ্রেজেন্ট করছে? দেখো, ধরো কোনো একটা জায়গা আছে, ওই জায়গায় ধরো ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। তাহলে ওই 10 মিটার পার সেকেন্ডে ওখানে কতগুলো কণা আছে, সেই কণার পরিমাণটা হচ্ছে যে তোমার 10, অর্থাৎ 10টা কণা 2 মিটার পার সেকেন্ডে বেগ নিয়ে যাচ্ছে। তারপর আরেকটু বাড়িয়ে যদি আরেকটা হয় যে সেখানে ধরো 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কণাগুলো যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কণার সংখ্যা দাঁড়ালো আরেকটু বেশি, সেটা ধরো 20। এইরকম করে করে কি হচ্ছে যে বিভিন্ন কণাগুলোর মধ্যে বেগের বন্টন হচ্ছে। এই জন্য এই সমীকরণটাকে বলা হয় ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল। ভেলোসিটিকে কি হচ্ছে, বিভিন্ন কণাগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। 10টা পার্টিকেল 10 মিটার পার সেকেন্ড বেগে গেল, 20টা পার্টিকেল 20 মিটার পার সেকেন্ড বেগে গেল। তো এই ছবিটায় একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে কণা সংখ্যা হচ্ছে যে সর্বোচ্চ, তাহলে একটা বেগও পাবো। সেই বেগটাকে আমরা অলরেডি আগে বলে নিয়েছিলাম মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। তাহলে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ কাকে বলে না, যে বেগ নিয়ে বেশিরভাগ সংখ্যক, দেখো ম্যাক্সিমাম, এর থেকে বেশি সংখ্যক কণা নেই, নাম্বার অফ পার্টিকেলস কে রিপ্রেজেন্ট করছে। তাহলে বেশিরভাগ সংখ্যক কণা যে বেগ নিয়ে যাবে সেই বেগটাকে আমি বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ। প্রথম কনসেপ্ট হয়ে গেল। দ্বিতীয় কনসেপ্ট, সেটা হচ্ছে যে গড় বেগ সম্বন্ধে একটা মন্তব্য আছে। সেটা কি, দেখা গেছে যে ছবির ডান দিকের পরিমাণটার ক্ষেত্রফল বাম দিকের ক্ষেত্রফল থেকে বেশি হয়। আর এই ছবিটাতে ক্ষেত্রফলটা রিপ্রেজেন্ট করছে কাকে না, কোনো একটা রেঞ্জের মধ্যে, ধরো আমি এই পুরো কার্ভটার দ্বারা যে ক্ষেত্রফলটা রিপ্রেজেন্ট হয়েছে সেই ক্ষেত্রফলটা কি রিপ্রেজেন্ট করছে, যে 0 থেকে অসীম বেগের মধ্যে আছে যে কণা, সেটা হচ্ছে যে ওই সিস্টেমটার মধ্যে মোট যতগুলো পার্টিকেল আছে সবগুলো। তার মানে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগের থেকে বেশি বেগ নিয়ে যত সংখ্যক কণা যায়, তার থেকে সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ অপেক্ষা কম বেগ নিয়ে কম সংখ্যক কণা যায়। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, এখানে গড় বেগের পরিমাণটা সর্বাপেক্ষা সম্ভাব্য বেগের ডান দিকে থাকবে, অর্থাৎ এরকম একটা জায়গায় থাকবে ভি অ্যাভারেজ। আচ্ছা, ভি আরএমএস এর পরিমাণটা কি হয়, আরো ডান দিকে থাকে। তো এই কনসেপ্টটা, এই ছবি থেকে এই যে কনসেপ্টটা ভি এমপি, ভি অ্যাভারেজ, ভি আরএমএস, এটার পরিমাণ কতটা হয়, কোন দিকে থাকে, এটা একটু মাথায় রাখবে। এখান থেকে 11 নম্বরের কোশ্চেন এবং জয়েন্ট টু প্রশ্ন আসে। সমীকরণগুলো একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে যে ভি আরএমএস এর পরিমাণ কিছুক্ষণ আগে আমরা বের করেছি 3 কেবিটি বাই স্মল এম root over is equals to 3RT by small m root over, ক্যাপিটাল এম হবে এটা। স্মল এম একটা কণার ভর, ক্যাপিটাল এম সংস্থার মোলার ভর বা মোলার ওয়েট, মাথায় রাখবে। ভি অ্যাভারেজ গড় বেগ,
সেটার পরিমাণ কতটা হয় 8 কেভিটি বাই পাই এম রুট ওভার, অথবা 8 আরটি বাই পাই এম রুট ওভার। আরেকটা কি মোস্ট প্রবাবল ভেলোসিটি, সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ, সেটার পরিমাণ কতটা হবে, সেটার পরিমাণ হবে 2 কেভিটি বাই এম রুট ওভার, অথবা 2 আরটি বাই এটা ক্যাপিটাল এম হবে, ক্যাপিটাল এম রুট ওভার। এই ইকুয়েশনে রেশিও গুলো বের করে নেবে। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই ইকুয়েশন থেকে লক্ষ্য করবে যে দেখা গেছে যে ভি আরএমএস ইজ গ্রেটার দ্যান ভি অ্যাভারেজ ইজ গ্রেটার দ্যান ভি এমপি। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছে, T1 টেম্পারেচার। এখন যদি সংস্থার টেম্পারেচারটা বৃদ্ধি করি সেক্ষেত্রে যে কার্ভটা পাবো সেটা দেখতে এরকম হবে, সেটা হচ্ছে অনেকটা স্মুথ হয়ে যাবে এরকম। তো মোস্ট প্রবাবল ভেলোসিটি, যে দেখো টেম্পারেচার বাড়লে কি হবে, সমস্ত ভেলোসিটি গুলো বাড়তে থাকবে, মানে কি হবে এখানে মোস্ট প্রবাবল ভেলোসিটি সর্বাপেক্ষা সম্ভাব্য বেগ সেটা কি হবে ডান দিকে শিফট করবে, অর্থাৎ সমস্ত মানগুলো কি হবে ডান দিকে শিফট করে যাবে। এটা হচ্ছে যে T2, আর T2 ইজ গ্রেটার দেন T1। এই হলো ম্যাক্সওয়েলের বেগ বন্টনের নিয়ম, যেখান থেকে এই তিনটে বেগের যে ইকুয়েশন আছে এই তিনটে ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে।